ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। ঈদ মুবারক। আগামীকাল বৃহস্পতিবার যথাযথ ধর্মীয় মর্যাদা, ত্যাগ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত অনুসরণ করে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ এই দিন পশু কোরবানি দিয়ে থাকেন, যে কোরবানির মূল দর্শন নিজের ভেতরের পশুত্ব, অহংকার ও লোভ লালসা বিসর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাত্ত্বিকভাবে রাজনীতিকদেরও নিজেদের প্রতিহিংসা, সংকীর্ণতা ও ব্যক্তিগত স্বার্থ কোরবানি দেওয়ার কথা, কিন্তু বাস্তবে আদর্শিক চর্চার অভাবে অনেক সময় তাদের আচরণে এর প্রতিফলন দেখা যায় না বলে অনেকেরই অভিযোগ থাকে, যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, পারস্পরিক দোষারোপ এবং প্রতিহিংসামূলক আচরণ প্রায়ই বজায় থাকে। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিশোধের এই বিষবাষ্প প্রায়শই সমাজ ও রাষ্ট্রকে চরম ক্ষতির মুখে ফেলে। যদিও বিভিন্ন সময়ে নেতারা প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে জনকল্যাণমুখী রাজনীতির কথা বলেন, কিন্তু বাস্তবের প্রতিফলন আদৌ কতটা ঘটে? যুগ যুগ ধরে রাজনৈতিক প্রতিহিংসা ত্যাগের পরিবর্তে কেন টিকে থাকে? গণঅভ্যুত্থান পরবর্তী সংসদে নতুন আসা রাজনীতিকরা কি সেই প্রতিহিংসার কবর রচনা করতে সঠিক পথে এগুচ্ছেন? এছাড়া রাজনীতিকরা রাজনীতির বাইরে গিয়ে পবিত্র এই দিনটিতে কে কিভাবে কাটাবেন, কি আছে তাদের এবারের ঈদ ভাবনা, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সংসদ সদস্য ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত ইসলামীর সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এবং আছেন এনসিপির সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে আপনাদের তিনজনকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে দিয়ে শুরু করি। এমপি হিসেবে কিংবা সংসদ সদস্য হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে এটি আপনার প্রথম কুরবানির ঈদ। এই যে আসলে আমরা শুরুতে বলছিলাম যে এই ঈদটা মূলত আসলে আমাদের জন্য একটা ত্যাগের ঈদ। আমরা সেই যেই ত্যাগটুকু, নিজের ভেতরের যে খারাপ আছে সেই খারাপটুকুকেও আমরা ঈদে আসলে ত্যাগ করতে চাই। রাজনীতিবিদ হিসেবে যখন আপনি এখন সংসদে যাচ্ছেন, অন্যান্য সব রাজনীতিবিদদের সাথে পরিচয় নিশ্চয়ই হচ্ছে, সর্বকনিষ্ঠ 3জন এমপি আপনারা সংসদে, কেমন লাগছে? জি ধন্যবাদ। যারা দেখতেছেন তাদেরকে আগামীকালের জন্য ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। কেমন অনুভূতি লাগতেছে? এটা আমার দ্বিতীয় ঈদ। প্রথম ঈদ তো আমাদের ঈদ উল ফিতর ছিল, ইলেকশনের পরবর্তীতেই ছিল। হ্যাঁ, যেহেতু ইয়াংগেস্ট আমরা পার্লামেন্টে যারা আছি, আমাদের অনেক কিছু জিনিস আমাদেরকে মেনটেন করতে গিয়ে আমাদেরকে শিখতে হচ্ছে প্রতিনিয়ত আর কি। এবং জনগণের এত বেশি প্রত্যাশা, কারণটা হচ্ছে 17 বছর ধরে আসলে অনেকে এমপিকে পায়নি প্রকৃত অর্থে। তো সব চাওয়া একবারে নিয়ে এসে এমপির কাছে আসলে যেটা হয়। দ্বিতীয়ত হলো যে আপনার লোকাল একেবারে চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান কেউ তো নাই। তো ওনারা নির্বাচিত প্রতিনিধি একজনই পেয়েছে, সুতরাং সব চাহিদা তাদের কাছে প্রত্যাশা করে। এবং এটা ভালো লাগা, বেশ অনেক অনেক মানুষের অনেক প্রত্যাশা, অনেক কথা, সবাই একটু কথা বলতে চায়। এরকম হচ্ছে যে আপনার সাথে একটু দেখা করব, একটু কথা বলবো, এটাও তাদের অনেক প্রত্যাশা। তো অনেক ভালো লাগার সাথে সাথে একটা রেসপন্সিবিলিটি কাজ করে। আমার কাছে মনে হয় যে মানুষের, এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া উচিত আমাদের, যারা আসলে বিশেষ করে আমার কুড়িগ্রামের কথা যদি বলি, আমরা তো অনেক পিছিয়ে রাখা, আমরা বলবো সব দিক দিয়ে আমাদেরকে পিছিয়ে রাখা একটা অঞ্চল। আমাদের অঞ্চলের মানুষের কর্মসংস্থানের অভাব, নানা রকম অনেক যে দুস্থ তালিকা করেন, নদী ভাঙ্গনের তালিকা করেন, কর্মসংস্থানের অভাবের তালিকা করেন, সব আমার এলাকার মানুষজনের, যুবকদের কোনো কিছু নাই। তো সেই অঞ্চলের মানুষের ঈদ উদযাপন তাদের সাথে নিয়ে আমরা আসলে সব সময় করেছি। আমি ইউনিভার্সিটি যখন পড়তাম তখন থেকে কিন্তু আমি ঈদ আসলে একটা স্পেশাল প্ল্যান করতাম, যে অ্যাটলিস্ট আমার গ্রামে 18টা ফ্যামিলি ছিল যারা দুস্থ ছিল। আমি সন্ধ্যার পরে তাদের বাসায় গিয়ে আমার যা গিফট, সেটা কি আপনি সংসদ সদস্য হওয়ারও আরো অনেক আগে থেকে, প্রায় 10-11 সাল থেকে আমি এটা করতাম, যে তাদের বাসায় গিয়ে আমি তাদের হাদিয়া দিয়ে আসতাম। মানে বাসায় ডাকতাম না। সেকেন্ড যেটা করতাম, আমাদের তো ঈদ উল ফিতরে যেটা হয় যে সবার ট্রেডিশন হচ্ছে যে বাসায় এসে টাকা নিয়ে যায় মানুষ। আমি স্টপ করে বলছি, টাকা ওদের সম্মান আছে, তো গরিব হইতে পারে, সম্মান আছে না। আমি বলেছি যার যার ফেতরের টাকা আমার কাছে সব একসাথে দাও গ্রামের। আমি উপহার কিনে একটা গ্রুপ করে সন্ধ্যার পরে পাঠায় বাসায় বাসায় দিয়ে আসাইতাম। এই ট্রেনটাকে চেঞ্জ করা। ঠিক কোরবানি ঈদে অনেকে, আমাদের আসলে সামর্থ্য নাই, অনেকে মাংস খাওয়ার সামর্থ্য নাই। তো আমরা চেষ্টা করি, আমি বিভিন্ন ভাই বন্ধু বলে নিজেরাও কিছু কোরবানি ইনশাল্লাহ গরিবদের সাথে শেয়ার করার প্ল্যান আছে। ছাত্র জীবনের যে আসলে এই কাজগুলো করার যে আনন্দ, সেটা কিন্তু একটা অন্যরকম আনন্দ ছিল। এখন নিশ্চয়ই যখন এই কাজগুলো করতে চান, একটা অন্যরকম প্রত্যাশার চাপ অনুভূত হয়। সেই আলোচনায় আসবো। আমি সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আপনার কাছে আসি। ব্যক্তি জীবনে আপনি একজন ডাক্তার, এবং আপনি, মানে আমরা অনুষ্ঠান শুরুর আগে যখন গল্প করছিলাম, আপনি বলছিলেন যে একটা লম্বা সময় ধরে আপনাকে শুধু এই কনিষ্ঠতম শব্দটাই শুনতে হচ্ছে। তারপরও নিশ্চয়ই এটাতেও একটা আনন্দ আছে। আপনারা
যখন আসলে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে সংসদে যান, সাধারণ জনগণের হয়ে কথা বলেন, সেই আনন্দটার জায়গাটাতেও একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথমত আমার সকল সহ আলোচককে ঈদের শুভেচ্ছা এবং আমার সকল দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি 2018 ইলেকশন করেছি সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে, 2026 ইলেকশন করেছি সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে শেরপুর সদর 1 আসন থেকে। তো আসলে মানুষের কাছে প্রত্যাশা অনেক, আর মানুষ যখন দেখে যে এই প্রার্থীটা সর্বকনিষ্ঠ বা ইয়াংগেস্ট ক্যান্ডিডেট, তখন মানুষের প্রত্যাশা সেই এলাকার প্রতি ফোকাস অনেক বেশি থাকে। তো সেই হিসেবে যেহেতু 18 সাল থেকে আমি একটু প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নির্বাচনে প্রচারণা করেছিলাম, যেহেতু সেই সময় আমার গাড়ি বহরে হামলা হয়েছিল, তখন থেকে সকলে আমাকে চিনে এবং দেশ বিদেশ অনেক জায়গা থেকে মানুষজন আমাকে ফোন দেয়। ইনফ্যাক্ট এবার যখন এমপি হলাম, তো প্রতিনিয়ত আজকেও আমাকে ফোন দিয়েছে যে এটার লট আপনারা ঠিক করবেন কিনা বা প্রবাসীদের জন্য কিছু করবেন কিনা। তো এই যে মানুষের ভালোবাসাটা, এটা আসলে আমি বলবো শুধু ইয়াংগেস্ট হিসেবে নয়, একজন ডাক্তার হিসেবে বলি, একজন নারী হিসেবে বলি এবং একজন জনপ্রতিনিধি হিসেবে বলি, এটা মানুষের যে চাওয়া পাওয়া সেটা অনেক আনন্দ দেয় এবং নিজের কাজগুলোকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি মোটিভেশন দেয়। যে নিশ্চয়ই, এই যে আপনি বলছিলেন যে আপনি মানে ডাক্তার হিসেবে আপনার একটা দায়িত্ব আছে, জনপ্রতিনিধি হিসেবে আপনার একটা দায়িত্ব আছে, এবং সেই সাথে আবার আপনি একজন নারী, তার মানে বাসায়ও আপনার অনেক দায়িত্ব আছে। ঈদ মানে তো আসলে মেয়েদের বাসায় অনেক কাজ করতে হয়, এবারে তো 3টা দায়িত্ব একসাথে, মানে কিভাবে ব্যালেন্সটা করছেন কি করে? প্রথমত হচ্ছে যে আমি যেহেতু পলিটিক্যাল ফ্যামিলির মেয়ে এবং আমার ইনলসও পলিটিক্যাল ফ্যামিলি বিলং করে, কাজেই আমার সেই সংসারের যে দায়িত্বটা সেটা খুব একটা আমার উপর বর্তায় না, সো টু বি অনেস্ট। তবে যেটা হচ্ছে ঈদ আসবে, ঈদ আসলে যেই জিনিসটা যে আমার যেহেতু 2 বছর একটা ছোট বেবি আছে, তার জন্য কিছু কিনে দেয়া, তারপর হচ্ছে কিছু ডেজার্ট বানানো বাসায়, এটা সবসময় টুকটাক আমি করে থাকি। আর কুরবানিতে যেটা হয় যে কুরবানির মাংসর যে দায়িত্বগুলো, এগুলো হচ্ছে আসলে আমার ফাদার ইন ল এবং বাবা, দুইটা আলাদা পরিবার, দুইজন তারাই রেসপন্সিবিলিটিস নেয়। সুতরাং সেই জায়গা থেকে যে আত্মীয় স্বজনের সাথে দেখা করা, সবাই আসছে একসাথে, আমরা গল্প গুজব করছি, এটা মানে অনেক মজা হয় এবং প্রত্যেকটা ঈদই অনেক মজার। তবে এবারে ঈদটা একটু স্পেশাল আমার জন্য, কারণ এবার মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি আমার এলাকায় যে ঈদটা করব এবং সেখানে প্রচুর মানুষের প্রত্যাশা থাকবে। অনেক মানুষ আসে যারা তাদের দুঃখের কথা বলে, কমপ্লেইনের কথা বলে এবং তাদের সমস্যার সমাধান করতে করতে হয়তো আমার ঈদ এবং আপনি তো আসলে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সংসদ সদস্য, সেখানে আপনার প্রতি হয়তো প্রত্যাশার চাপটাও একটু বেশি আছে। অনেক বেশি। জি, সালাউদ্দিন আইয়ুবী, আমাদের আসলে এই টেবিলে বসে সবসময় অনেক কঠিন কঠিন রাজনৈতিক আলাপ হয়, কিন্তু এই যে আসলে জামায়াত ইসলামীর একজন সদস্য, সেখান থেকে আপনি সংসদ সদস্য হয়েছেন, জামায়াত যেই প্রতিহিংসার কথা আমরা আসলে এই কোরবানির ঈদ, ঈদুল আজহা আসলে বলি, সেই সময়টাতে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দীর্ঘদিন আসলে একটা নির্যাতন বা প্রতিহিংসামূলক রাজনীতির ভিতর দিয়ে যেতে হয়েছে। এখন যখন আসলে আপনারা সংসদে যাচ্ছেন এবং আপনি জামায়াত ইসলামীর সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে যখন সংসদে যান, সেই অনুভূতিটা কেমন? ধন্যবাদ আপনাকে। ঈদ উপলক্ষে সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত সহ-আলোচকবৃন্দ এবং দেশবাসীকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি প্রত্যাশা করি এবারের ঈদের আনন্দ ছড়িয়ে যাক সকলের মাঝে, সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হোক এবারের ঈদের আনন্দের মধ্য দিয়ে। দেখুন, আমি সর্বকনিষ্ঠদের মধ্যে একজন, তো সবার মধ্যেই আলাদা একটা ভালোবাসা কাজ করে আমাদের ব্যাপারে। আমি নিজে দেখেছি আমাদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী সবাই আমাদেরকে দেখলে আলাদা একটা নজর দিয়ে দেখেন। আমরা বিভিন্ন প্রয়োজনে মানুষের প্রত্যাশা পূরণের জন্য মন্ত্রী পরিষদের সদস্যদের কাছে যাই, সচিবালয়ে গিয়েছি, মন্ত্রী পরিষদের আলাদা সংসদের ভিতরে অফিস রয়েছে, সেখানে গিয়েছি। সব জায়গায় ছোট হিসেবে আলাদা ভালোবাসা আমরা পেয়েছি, একটু বেশি আদরটা আসলে ভালোবাসা পেয়েছি। আমি দেখেছি, আমি মির্জা ফখরুল সাহেবের কাছে একটা কাজে গিয়েছি, আমার আগেই একজন গিয়েছিলেন, তাকে খুব ধমক দিলেন যে তুমি এইখানে, আমি আসছি, ওই বিরতির মাঝখানে উনি একটু কফি খেতে গেছেন, কফি খাইতে পারছেন না, একজনের পর একজন যাচ্ছেন, খুব রাগারাগি করছেন। আমি যাওয়ার পরে বলছি, ইয়াং ম্যান কি জন্য আসলেন, এটা দেখেই বলতেছি কি জন্য আসলেন। আমি বললাম যে এইটা একটা ইস্যু। খুব হাসতে হাসতে বললেন যে
হ্যাঁ ঠিক আছে, বাট আমি তো এখন কফি খাচ্ছি বলে উনি করে দিল। এই যে ভালোবাসা, এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি আমি মনে করি সংসদে। এবার ঈদের আমি বলবো এই প্রাপ্তিটা আরো বেশি জায়গায় মাত্রা যোগ করবে। এবারের ঈদে আমি একটা প্রত্যাশা করতে চাই আপনাদের এই আয়োজনের মধ্য দিয়ে, সেটা হলো আহ, ইতিমধ্যেই ঈদের একেবারে আমরা দুর্গর আগামীকাল ঈদ যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে। ঈদের যাত্রা এবং ঈদ থেকে ফেরার পথে গত ঈদে প্রায় ৩৭৪ জন ভাই বোন ঈদ যাত্রায় মৃত্যুবরণ করেছে রাস্তায়। এই যে মৃত্যুর মিছিল, এটা কিন্তু ঈদের আনন্দকে মলিন করে দেয়। বিশেষ করে গত ঈদে ঈদ ফেরতের সময় অথবা যাওয়ার সময় ট্রেনের ইয়েতে একটা বাস আক্রান্ত হয়েছে, আর একটা হলো ফেরিতে পড়ে মৃত্যুবরণ করেছে। এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঈদের আনন্দকে মলিন করে দেয়। ইতিমধ্যে এবারের ঈদে একটা আমি বলবো ঈদের আনন্দের মধ্যে একটা দাগ লেগেছে হলো রামিসার মতো ধর্ষণের যে ঘটনা। এরকম ঘটনাগুলো যত কম ঘটবে ঈদের আনন্দটা তত সুন্দর হবে, সাবলীল হবে। সেই বিশেষভাবে পরিবর্তনটাই আমরা চাই, এবং আপনারা তিনজনই আসলে যেহেতু সর্বকনিষ্ঠ, আপনাদের মধ্য দিয়ে আসলে এই পরিবর্তনগুলো আসুক সেই প্রত্যাশাটাও কিন্তু জনগণের খুব বেশি। আতিকুর রহমান মুজাহিদ, আপনি আসলে ঈদের দিনটা কিভাবে শুরু করেন? আপনি বলছিলেন যে আপনি খুব ছোটবেলা থেকে, মানে আরো 10-11 বছর আগে থেকে নিজের এলাকার মানুষজনদেরকে নিয়ে ঈদের দিনটা শুরু হয়। এখন আসলে ঈদের দিনটা কিভাবে শুরু হয়, বা আপনার পরিবারের গল্পটাও একটু শুনতে চাই। বাসার সবার সাথেই তো নিশ্চয়ই ঈদের দিনটা কাটে। জি ধন্যবাদ। বেসিক্যালি আমার আম্মা আছে আলহামদুলিল্লাহ, বাবা মারা গেছেন। তো আম্মা যেটা করে যে আমি আম্মার হাতে রান্নাটাই খাই ন্যাচারালি। আমি রুটি দিয়ে গরুর মাংস খাই। তো আম্মাকে বলি যে রুটি দিয়ে গরুর মাংস খাবো, এবং কোরবানি দিয়ে প্রথমে একটা অংশ আমরা আগে নিয়ে আসি, যেহেতু আমরা ছোট থেকে ভাগে যোগে দিতাম। দেখা যাচ্ছে ফ্যামিলির কয়েকজন 3-4 জন মিলে একটা গরু কোরবানি হইতো, তা কিছু অংশ কেটে বাসায় নিয়ে এসে আগে করা হইতো। আর হচ্ছে আমি আমার ছোট ভাই যারা আছে আসি, আমরা প্রচুর মিষ্টি খাই। তো আমাদের তো আপনাদেরকে দেখলে কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, যে ঈদেই হোক আমরা কিন্তু আমাদের সেমাই খাইতে হবে আর কি, সেটা কি মায়ের হাতের? মায়ের হাতে। তো আম্মা রান্না করে আমাদের জন্য, এবং এটা খাই। এরপরে আমার একজন বন্ধু আছে, আমি মানিক নাম, ওরে আমি ফোন দিই, কিরে তোরা কি রান্না করছে। এটা এখন স্টিল কেন আমি জানি না, অনেক দীর্ঘদিন ও মহসিন হলের ছিল, আমি জসিমউদ্দিন। তো ও দেখা গেছে বলতো তো সেই খাই। তো এইরকম করে শুরু হয়। আর হলো আমি যেটা করি, বেশ কিছু এনজিওর সাথে আগে থেকে আমি নক করতাম যে আমার এলাকার প্রচণ্ড মানুষ গরিব আছে, আপনারা কিছু কোরবানি দেন। এটা আগে থেকে দেখা গেছে। এরপরে আমি নামাজ পড়ে এসে ঠিক ওই একটা জায়গায় কোরবানি হয় 5-10টা গরু, এখান থেকে কোরবানি বিভিন্ন নদীর চরগুলোতে যায়। যেমন আমাদের কাঁঠালবাড়ির ওখানে ছাটকালুয়া চর আছে, বিদ্যানন্দ চর, বিভিন্ন ধরনের চর আছে যেগুলো, প্রথম আলো চর, বিভিন্ন চর। এগুলোতে আমি তখন আমাদের ছেলেপেলে একটা টিম আছে ভলান্টিয়ার আগে থেকে, তাদেরকে দিয়ে তারা পাঠিয়ে দিতাম। তখন সারাদিন প্রায় দাঁড়ায় থাকতাম। আনন্দটা আসলে শুধু পরিবার না, পুরো এলাকার সবাইকে দেখা গেছে বাসায় দেখা গেছে আমার অল্প সময় থাকা হইতো, তারপর ওদের কেটে টেটে দিয়ে এসে একটু সেই ভালোবাসাটাই হয়তো এবারে নির্বাচনে যে আপনারা জয়ী হয়েছেন সেটার একটা প্রতিফলন। মানুষ তো আসলে নিশ্চয়ই। এটা অল্প পরিসরে, আমাদের কাজ সামর্থ্য তো অনেক মানুষ, আমার 6-7 লাখ ভোটার। তো এখানে অন্য কারণ, আমার এলাকার মানুষের যেটা ভোট দেওয়ার পিছনে অনেক ড্রাইভিং ফোর্স থাকতে পারে। তো বেসিক্যালি তারা যেটা চায় যে তাদের কথাগুলো বলা হোক। নিশ্চয়ই সেই তাদের কথাগুলো আমরা শুনবো। সানসিলা বেগম প্রিয়াঙ্কা, আপনি যে বলছিলেন যে আপনি একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন, আবার আপনি বৈবাহিক সূত্রেও একটি রাজনৈতিক পরিবারে গিয়েছেন, আবার আপনি একজন ডাক্তার। মানে ডাক্তারি পেশাটা তো এখন আসলে নিশ্চয়ই আগের মতন করে অত বেশি আর করা হয় না, কিন্তু মিস করেন কিনা, মানে কোনটা বেশি মিস করেন? যে একেবারে বাড়িতে যেভাবে যখন আসলে রাজনীতি শুরু করেন নাই, তো যখন আপনার বাবা রাজনীতি করেছেন সেই সময় বাড়িতে যে আনাগোনা ছিল জনগণের, কিংবা একেবারে সাধারণ মানুষের সাথে যেভাবে ঈদগুলো করছেন, এখনো কি সেই জিনিসটাই কাজ করে কিনা? হ্যাঁ করে, কারণ হচ্ছে আব্বুর সাথে রাজনীতি তো আসলে 2018-এর পর থেকে আব্বু টানা 3 বছর জেলে ছিলেন। তো সেই সময়টা আব্বুর আফটার ইলেকশন যে কোনো পলিটিক্যাল এলাকা ভিত্তিক সমস্যা হোক, কোনো কমিটি গঠন হোক, সেখানে আমার ইনভলভ থাকতে হতো। তো তখন থেকেই যে এলাকার মানুষের সাথে যে একটা মানে কথা বলা বা তাদের সমস্যা সমাধান করার একটা অভ্যাস কিন্তু আমার মধ্যে তৈরি হয়েছিল। আব্বু জেল থেকে বের হওয়ার পরে এটা আরও ডিপলি আমি কাজ করা শুরু করি, এবং বিভিন্ন সময় বিভিন্ন সভা সমাবেশে কিন্তু আব্বু আমাকে নিয়ে যেত। সেটা যেহেতু আমার শেরপুর সদর, তো ময়মনসিংহ ডিভিশন হোক, পার্টি অফিস হোক, এগুলো থেকে আব্বুর কাছ থেকে অনেক কিছু শেখা আমার। তো বাসা ভর্তি মানুষ থাকবে, এটা খুবই স্বাভাবিক, এবং প্রত্যেকটা মানুষের কথা মনোযোগ দিয়ে শুনে তাদেরকে একটা সলিউশন দেওয়া, এটাও মোটামুটি আব্বুর কাছ থেকে হওয়ার পরে কি এখনো কেউ কেউ এসে কোনো জটিল রোগের নিয়ে আসলে আসে কিনা, যে আপনি তো ডাক্তার, এই সমস্যাটা সমাধান করেন?
করেন? মানে তখন এরকম একটা অনেক conflict হয় আসে, কি? যেমন 2018-এ যারা আমার নির্বাচন করতে যে মার খেয়েছে তাদের অনেকেরই পায়ে কোনো একটা ঝামেলা আছে বা কোনো সমস্যা আছে, তারা আমাকে অমুক ডাক্তারের কাছে রেফার করে দেন, এই হচ্ছে আমার রিপোর্ট, ইনস্ট্যান্ট একটা সার্জারির জন্য কাউকে একটা ফোন দিয়ে হেল্প করা, যেহেতু আমার ক্যারিয়ারটাও জেনারেল সার্জারিতে। তো সুতরাং আমার কাছে এরকম প্রচুর পেশেন্ট আসে এবং প্রত্যেককেই কোনো না কোনোভাবে আমার হেল্প করতে হয়। আর এই জায়গাটাই আসলে মানুষের প্রতি যে আপনাদের ভালোবাসা বা মানুষের আসলে আপনাদের প্রতি যে ভালোবাসা সেটা বোঝা যায়। সালাউদ্দিন আইয়ুবী, আপনার ঈদের দিনের গল্পটা শুনবো। দিনটা আসলে কিভাবে শুরু হয়, বাড়িতে আসলে কাদেরকে নিয়ে কিভাবে দিনটি কাটাচ্ছেন? আমি কিন্তু একটা মানে বিরতির সময় হয়েছে, একটু বিরতিটা নিয়ে ফিরতে চাই। দর্শক, জিপে ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপে ইস্পাত নিবেদিত রাজকাহনে। সালাউদ্দিন আইয়ুবী, ঠিক যেই জায়গাটিতে ছিলাম, মানে আপনাদের ব্যক্তি জীবনের আসলে ঈদটা কেমন কাটে সেই জায়গাটা জানতে চাই। বাড়িতে আসলে কিভাবে ঈদের দিনটা শুরু হয়, কাদেরকে নিয়ে শুরু হয়? আহ, আমরা আসলে খুব বড় ফ্যামিলি। আমরা 5 ভাই 4 বোন। তো আলহামদুলিল্লাহ চাকরির সুবাদে 5 ভাই 5 জায়গায় থাকি এখন। 5 জায়গায় সাংসারিক জীবন। মূলত 2 ঈদেই একসাথে হওয়ার সুযোগ হয়, এছাড়া কোনোভাবেই সুযোগ হয় না। এবং আমরা চেষ্টা করি আমরা 4 বোনকে ঈদের দিন অথবা ঈদের পরের দিন একসাথে করতে। তো সাধারণত ঈদের দিন 5 ভাই একসাথে হয়। এবং এখন তো 5 ভাইয়েরই প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ, যদিও দে আর লিটল কিডস, যদিও এরা একটা বাড়তি আনন্দ বলা যায় আর কি। তো গত ঈদ পর্যন্ত আমার মা বেঁচে ছিলেন। তো দুর্ভাগ্যজনকভাবে আমরা মাকে হারিয়েছি গত ঈদে। এবার মায়ের শূন্যতাটা অনুভব করব। দেখবে যে বলছিলেন যে মায়ের রান্নাটাই ছিল সব ভাই বোনের একটা বিশাল ইয়ে। ঈদের দিন সাধারণত ঈদের মাঠে অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট কথা বলা এগুলা আমাদের একটা কাজ ছিল। আমি সাধারণত ঈদের মাঠে একটু আগে যাই, কথা বলি। এই কারণে আগে থেকে মায়ের হাতে রান্না খাওয়া, মায়ের সাথে কথা বলার সময়টা হয় না। নামাজ পড়ে এসে দাদা দাদির কবর জিয়ারত করা, কবর জিয়ারত করে এসে আশপাশের চাচা চাচি সবার সাথে দেখা করে মূলত দুপুর বা দুপুরের ঠিক পর মুহূর্তে কোরবানির গরুটা শেষ করে এসে মায়ের হাতের রান্নাটা আগে খাবো। এটা একটা কমনীয় ছিল। তো মায়ের হাতের রান্না তো এবার মিস করব। তবে একসাথে খাওয়ার যেই ইয়েটা, সেটা আশা করি ঈদের মধ্যে একটা বড় আনন্দ করবে। পাশাপাশি যেহেতু অনেক আগে থেকে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে, ভাই বোন সবাই মিলেই মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। মানুষ সাধারণত ঈদের দিন এবং ঈদের পরের দিন বড় করে মানুষ একটা আপনার পরিবারে আর কেউ রাজনীতির সাথে যুক্ত আছেন? রাজনীতির সাথে পরিবার যুক্ত নয়, কিন্তু আমার বাড়িটা একেবারেই মানে সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়ির পাশে, রাজনৈতিক গ্রাম বলতে পারেন। আশপাশে আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ মোটামুটি সামর্থ্যবান, স্বাবলম্বী। আমরা সবাই মিলে রেগুলার মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করি। 2009 সাল থেকে কুরবানির দিন অথবা কুরবানির পরের দিন আমরা নিজেদের জন্য একটা গরুর ব্যবস্থা করি, এলাকাবাসীর জন্য আরেকটা গরুর অবশ্যই ব্যবস্থা করি। এরকম হয়েছে নিজের গরু ম্যানেজ না হলেও এলাকাবাসীর গরুটা আলহামদুলিল্লাহ ম্যানেজ করেছি। এইটা প্রতি বছর বাড়তে থাকে, যে কারণে মানুষের আনাগোনাটা সেই আর কি বাড়তে থাকে। তো এই অ্যারেঞ্জমেন্ট একটা বড় সময় সবারই মোটামুটি যায়। প্রতিদিন ঈদের দিন সন্ধ্যার পর থেকে ওই অ্যারেঞ্জমেন্টটা আমাদেরকে মেইন হয়ে যায় আর কি, টাস্ক হয়ে যায়। ওই কাজটা করে পরের দিনের সকালটা একটা বাড়তি আনন্দ শুরু হয়। সকালবেলা আসলে আমরা একটু চেষ্টা করি এলাকার যে ছোট বাচ্চারা আছে তাদের জন্য বেলুনের ব্যবস্থা করা, চকলেটের ব্যবস্থা করা, একটু সবাই যাতে খেলাধুলা করতে পারে। আমার একেবারে বাড়ির লাগোয়া হলো স্কুলের বিশাল মাঠ। আমাদের জমিতে হলো কুরবানি হয় পরের দিনের এলাকাবাসীর গরুটা, আর মাঠে বাচ্চারা খেলাধুলা করে। এই খেলাধুলায় একটা আনন্দ হয়, সেখানে কিছু পুরস্কার দেওয়া হয়, এখানে হয়। এই আনন্দটা মোটামুটি আমি মনে করি যে ঈদের চেয়েও বেশি একটা বাড়তি আনন্দ আবার যুক্ত আপনারা করে। যেহেতু তিনজনই এখন রাজনীতির সাথে যুক্ত, আমরা দীর্ঘদিন দেখেছি বাংলাদেশে আসলে একটা ধারা আছে প্রচলিত, সেটা হচ্ছে যে আমরা ঈদের দিন যারা রাজনীতিবিদ আছেন তারা সেই সময় যিনি সরকার প্রধান কিংবা দলীয় প্রধান তাদের সাথে দেখা করেন। সেটা কিন্তু বেশ একটা আন্তরিকতার বহিঃপ্রকাশ। এখানে আসলে সব রাজনৈতিক দলের লোকেরাই আসলে দেখা করেন যিনি সরকার প্রধান। প্রিয়াঙ্কা, একটু আপনার কাছে আসি। এবার নিশ্চয়ই আপনিও যাবেন ঈদের দিন। এই যে সৌহার্দ্য, রাজনৈতিক সৌহার্দ্যের জায়গাটাতে একটু আসি। একটা লম্বা সময় আমরা দেখেছি এই সৌহার্দ্যটা বাংলাদেশে অনেকটাই কম ছিল, মানে বিরোধী রাজনৈতিক দলে যারা ছিলেন তাদের সাথে একটা বিরাট দূরত্ব তৈরি হয়েছিল। আপনারা যেহেতু এখন আসলে সরকারি দলে আছেন,
এই যে দূরত্বটা বিরোধী রাজনৈতিক দল যারা করেন কিংবা বিরোধী মতাদর্শে যারা আছেন তাদের সাথে এই দূরত্বটা আসলে আপনারা কমিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? অবশ্যই নেওয়া হচ্ছে, কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা গণতন্ত্রকামী দল। তো বর্তমান সরকারের অ্যাক্টিভিটিস দেখলে কিন্তু বোঝা যায়। শুধু তাই না, আমরা আমাদের এলাকার যে এমপি আছেন বা আমার একজন জামাতের এমপি আছেন, একজন এনসিপির এমপি আছেন, আমাদের সবার সাথেই সবার কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। এবং আমি বিশ্বাস করি যে যে কেউই কোনো বিপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে একজন একজনকে সাপোর্ট করবে। স্পেশালি আমরা যারা ইয়াং ক্যান্ডিডেট আছি, আমরা দেশের যে কোনো ধরনের ক্রাইসিসে অবশ্যই আমরা সকলে একসাথে কাজ করব, একসাথে ডিসিশন নিব, এটাই হওয়া উচিত। এবং এটা হওয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের দীর্ঘ 17 বছরের ইতিহাসটাকে আমরা শেষের দিকে নিয়ে গিয়েছি ইনশাল্লাহ। মুজাহিদ, এই যে আসলে আমরা বলছি যে সব রাজনৈতিক দল এবার অন্তত আমরা দেখতে চাই যে একসাথে মিলে আসলে ঈদের এই উদযাপনটা করছে, সেই জায়গাটিতে আপনারা তো একেবারে নতুন রাজনৈতিক দল, পুরনো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে আসলে ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় হয় কিনা? যেহেতু একটা ঈদ আসলে আপনারা করেছেন, বিগত রোজার ঈদটা আপনাদের রাজনৈতিক দল হিসেবে এমপি হিসেবে করা হয়েছে, ওই স্মৃতিটা একটু জানতে চাই। অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তাদের সাথে ঈদটা কেমন কাটে? জি ধন্যবাদ। আমি গত ঈদে যেটা দেখেছি, আমার সাথে যে পরাজিত হয়েছেন ওখানকার বিএনপি সেক্রেটারি ছিলেন, আমি কিন্তু ওনার পরিবারের সবাইকে ফোন দিয়েছি, ওনার ওয়াইফকে মিলি ভাবিরও ফোন দিয়েছি, ঈদ গ্রিটিংস করেছি, উনি ঈদ গ্রিটিংস করেছে। আমি বলছি আমি কিন্তু চা খাইতে আসবো। সো আমরা আসলে মানে কেউ কারো শত্রু তো নয়, আমরা মানে প্রতিযোগী, আমরা একে অপরে কম্পিটেন্ট করতেছি, এটা তো হওয়ার কথা। এক্সেপশনাল কিছু কেস আছে, ডিফারেন্ট কিছু জায়গা আছে যারা খুব এক্সট্রিমলি বিরোধী মতকে সহ্য করতে পারে না। তাছাড়া ম্যাক্সিমাম লোকে আই ফিল যে তাদের বেটার একটা সোল আছে, কারণ পলিটিশিয়ানরা আসলে কার পার্মানেন্ট কোনো শত্রু হয় না। আবার ঈদের নামাজ কেন্দ্র করেও কিন্তু একটা রাজনীতি দেখেছি আমরা একটা লম্বা না, সময়। জাতি যেটা সেটা বলছে আসলে বাংলাদেশের শুভেচ্ছা সৌহার্দ্যের বিনিময়, সাথে যায় কিনা? শুভেচ্ছা বিনিময়, এটা তো আমরা দেখলাম গত ঈদও খুবই চমৎকার ছিল, একে অপরকে সৌহার্দ্যপূর্ণ। আমরা আশা করি এটা বাংলাদেশে এটা সবাই একেবারে রিসপেক্ট করবে। কেন? অন্যকে রিসপেক্ট করার মাধ্যমে নিজেরও সম্মানটা বৃদ্ধি পায় আর কি। মানুষ দেখে না এই লোকটা তো আসলে পজিটিভ অ্যাটিটিউড, কারণ মানুষ এখন আর নেগেটিভ অ্যাটিটিউড না পছন্দ করে না। আপনি মেরে বড় হবেন, এটা আসলে সম্ভব না আর কি। নিজ দলের লোকজনে রিভিউ করে তুমি কি করতেছো এটা। এবং ইয়াং জেনারেশন যারা আছে আমরা, তারা তো কোনোভাবেই মাসল পাওয়ারে পলিটিক্সটা পছন্দ করে না। সো সেই জায়গা থেকে ঈদ ডেফিনেটলি, আর আমরা তো মুসলিম ভ্যালুজ বিশ্বাস করি মিনিমাম, এটা তো প্রতিহিংসা রাখলে তো আমাদের আসলে আলটিমেটলি ঈদের ভ্যালুসটা থাকে না একটু আমাদের। অন্যরকম ভাবে যদি জিজ্ঞেস করি, যখন আসলে সংসদে দাঁড়িয়ে কথা বলেন আপনারা, আমরা দেখেছি যে যারা বিজ্ঞ পুরাতন রাজনৈতিক নেতা আছেন তারা আপনাদের কথা বেশ মনোযোগ দিয়ে শোনেন, মানে তারা আসলে যখন আপনারা সংসদে কথা বলছেন, এর পরে আসলে অধিবেশনটুকু হয়তো আমরা টেলিভিশনে দেখি, এর পরে আপনাদের মধ্যে আসলে কোনো আলোচনা হয় কিনা, মানে তারা আপনাদেরকে কোনো উপদেশ দেন কিনা বা কিভাবে বলছেন, কি কাজ করছেন, এরকম কোনো আলোচনা হয়? হ্যাঁ, আমি যখন একটা স্পিচ দেওয়ার পরে আমাকে সরকারি দলের 2-3 জন বলছে ইউ হ্যাভ স্পোকেন ভেরি নাইসলি, অ্যাপ্রিসিয়েট করে। যারা সিনিয়র রিয়েলি পার্লামেন্টেরিয়ান, তাদের একটা নেচার আছে, ট্রেডিশন আছে, এই তুমি কিন্তু খুব ভালো বলেছো, অ্যাপ্রিসিয়েট করে। আমরা কার্ডিয়ালি আমিও বলেছি যে ঠিক আছে, আমাদেরকে সাজেশন করবেন আমরা যেন ভালো পার্লামেন্ট মেম্বার হতে পারি। আর ডেফিনেটলি ক্রিটিসাইজ তো আমরা করবোই, আপনি তো ক্রিটিসাইজের যোগ্য হলে তো করতে হবে। কিন্তু আমি আমার শত্রু না, বাট আমি রাষ্ট্রের স্বার্থে আমি অবশ্যই যেটা মানুষের কথা সেটা তুলে ধরবো। কারণ যখন পাওয়ারে থাকে মানুষ, তখন কিন্তু সে কাইন্ড অফ অন্ধ হয়ে যায়। প্রেম এবং পাওয়ার দুইটা মানুষকে অন্ধ করে। যখন সে ভালো খারাপ কিছু বোঝে না, মনে করছে আমি রাইট, অন্য কিছু সে সহ্যই করতে পারে না। তো সেই জায়গা থেকে, বিরোধী দলের জায়গা থেকে তো আমরা একটা অবজার্ভিং চোখ। আপনার সাথে তো আজকে আপনাদের 11 দলীয় জোটের যিনি সঙ্গী তিনিও আছেন, সালাউদ্দিন আইয়ুবী। আপনারা তো দুজন আসলে রাজনৈতিক সঙ্গী, আসলে জোটবদ্ধভাবে আপনারা রাজনীতি করেছেন, নির্বাচন করেছেন। যে একই কথাটা একটু জানতে চাই, যখন আসলে সংসদে আপনাদের মাঝে কোনো আলোচনা হয়, যদিও আপনারা জোট সঙ্গী, অনেক সময় হয় না যে জোট সঙ্গী হিসেবে তিনি বা কেন এই কথাটা বললেন, এরকম হয়তো কোনো একটা ভুল ভ্রান্তি বা আপনাদের কোনো কিছু আপনাদের মতের বিরুদ্ধে যায় কিনা, তখন আসলে সেই জায়গাগুলো আপনারা কিভাবে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিকঠাক করেন কি? আমরা শুধুমাত্র জোট সঙ্গী নয়, আমরা চেষ্টা করি আমাদের নিজেদের মধ্যেও কেউ যদি কোনো কারণে কোনো স্ল্যাং ইউজ করে অথবা কোনো উত্তেজিত ভাব প্রকাশ করে অথবা যে শব্দ চয়নটা এখানে দরকার ছিল না, যেটা অপ্রাসঙ্গিকভাবে এখানে নিয়ে আসে, আমরা সবসময় এটাকে সংশোধন করার জন্য চেষ্টা করি, ব্যক্তিকে পরিবর্তনের মধ্য দিয়ে সামষ্টিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের সূচনাটা জন্য। এমনকি আমি নিজে দেখেছি আমাকে সরকার দলীয় সংসদ সদস্যরা চায়ের টেবিলে, আমাদের তো বিরতি হয়, বিরতির ফাঁকে বলেছে তুমি কিন্তু এই জায়গায় এটা আরেকটু সুন্দর করে বলতে পারতা, অথবা এটা খুব ভালো করে বলেছ। এটা সংসদে রয়েছে। আসলে সংসদে আমরা স্টুডেন্ট লাইফেও ডিবেট করেছি, তো ডিবেট হিসেবে যখন বক্তব্য দেয়া হয়
তখন যে উত্তেজিত ভাব থাকে, পুরস্কার গ্রহণের পরের এই চিত্রটা কিন্তু আর থাকে না খুব স্বাভাবিকভাবেই। এই ঠিক সংসদেও কিন্তু সংসদীয় রাজনীতিতে এইটাই চলে আসলে। মানে আমরা বক্তব্য দেওয়ার পরে বিরতির সময় দেখা গেছে যে যার বিরুদ্ধে কথা বলছি তিনি ডেকে নিয়ে বলছে আসো চা খাও, এর সাথে মন্ত্রীদের সাথে বসেও চা খাওয়া হয়েছে। এটা খুব মানে একেবারে নর্মাল, এটাই হওয়া উচিত। আমরা তো মানুষ হিসেবে মানবিক যেই দুর্বলতা সেটা থাকবে, আবার মানবিক যে সৌহার্দ্য সম্প্রীতি ভাব বিনিময় এটাও থাকা উচিত। এটা না হলে নিশ্চয়ই। আবার রাজনীতির বাইরে গিয়েও তো আসলে ঈদের দিনটা একটু নিজের মতন করে কাটাতে ইচ্ছে করে। এই প্রশ্নটাতে আমি ফিরবো, মানে একেবারে কি আগের দিনগুলো মানে বন্ধুদের সাথে একদম কোনো চিন্তাবিহীন ভাবে যে ঘুরে বেড়ানোর যে ঈদগুলো ছিল, নিশ্চয়ই দীর্ঘদিন সেই ঈদগুলো আর কাটানো হচ্ছে না। সেই ঈদগুলোকে আসলে আপনাদের মনে পড়ে কিনা, এই আলোচনায় ফিরবো। আরেকটি বিরতি নিতে চাই। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরো একবার আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। সালাউদ্দিন আইয়ুবী, এই জায়গাটিতে আমরা বিরতিতে গেছিলাম যে রাজনীতির বাইরেও তো আসলে আপনাদের একটা ব্যক্তি জীবন আছে। আপনারা যেহেতু মানে খুবই ছোট বয়স থেকেই বলা চলে রাজনীতিটাকে শুরু করেছেন, এর আগে আসলে যেই বয়সটা আপনারা এত মানে ভারী ভারী কথা বলছেন আর এত দায়িত্ব কাঁধে নিয়েছেন, সেই সময়টাতে আসলে অনেকেই হয়তো ঘুরে বেড়াচ্ছে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঈদের দিন আনন্দ করছে, সেই সময়গুলোকে কি মানে মিস করেন কিনা? নিঃসন্দেহে মিস করি। বিশেষ করে আমার বাবা বাড়ির বাইরে চাকরি করতেন, দীর্ঘদিন চাকরি করেছেন। সে সুবাদে ঈদের সময় হলো মূল আয়োজন ছিল সবাই মিলে একসাথে নানা বাড়ি যাওয়া। আর ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন বন্ধু বান্ধব সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া। এবং আমার স্পষ্ট মনে আছে যে বাড়ি থেকে না বলে বন্ধুরা সবাই মিলে কক্সবাজার গিয়েছি, আসার পরে মা ইচ্ছা মতো মাইর দিয়েছে। মানে এই যে স্মৃতি বন্ধু বান্ধব। আর এখন কি আসলে আমি এমপি হয়েছি বলে এরকম না, বন্ধুরাও কেন যেন ব্যস্ত হয়ে গেছে, কোনোভাবেই তারা আর ফ্রি টাইমটা কিন্তু তারপর আপনার ব্যস্ততাটা একটু বেশি কিনা? বন্ধুরা সে অভিযোগ কি করেন ফোন করে যে আরে পাচ্ছি না, এরকম তারা তো অভিযোগ আছে? ফোনেই পাচ্ছে না এই অভিযোগ করে। আমি তো ফোন করলে রেসপন্স করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে ওই সময়ের যে আনন্দ, এটা মানে মনে হলে চোখে পানি চলে আসে যে ঈদটা কত আনন্দের ছিল, কত সুন্দর ছিল। বিশেষ করে আমি আমার মানে বন্ধুদের মধ্যে বেশ কয়েকজন স্পেশাল ফ্রেন্ড আছে, তাদের বাসায় আগে যেতাম, তাদের রান্নাটা আগে খেতাম, সেটা ছিল আমার একটা ইয়ে। কিন্তু এখন সেই বন্ধুদের সাথে আসলে সময়টা যে আবার এই অন্যভাবে যদি একটু বলি যে নিজের বাচ্চাদেরকে নিয়ে বা নিজের একেবারে নিজের পরিবারকে নিয়ে একদম পুরোপুরি নিজের মতন করে সময় কাটানোটাও কি একটু মনে হয় কিনা যে সেই সুযোগটা একটু দরকার ছিল? এইটা ধরুন এমপি হওয়ার কারণে এখন গত ঈদ আমরা রোজার ঈদ করেছি হলো এমপি হিসেবে, আমার ফ্যামিলি সবচেয়ে বেশি মিস করেছে আসলে। সেদিন ঈদের দিন থেকে আমার ব্যস্ততা শুরু হয়ে বাচ্চাদের গেছে। নিশ্চয়ই অভিযোগটাও একটু বেড়েছে। ব্যাপক অভিযোগ ছিল। মানে আমার স্ত্রী, আমার পরিবার, আমার বাচ্চা সবারই নানা ধরনের অভিযোগ ছিল। বিশেষ করে আমার মনে আছে শ্বশুর বাড়ি, এটা একটা আমি বিয়ে করেছি বেশি দিন হয়নি, তো শ্বশুর বাড়ি হিসেবে নতুন নতুন খুব প্রত্যাশা থাকে। মনে আছে ঈদের প্রায় 15 দিন পরে শ্বশুর বাড়ি যাওয়া হয়েছে। দুই জায়গা থেকেই আপনারা সবচাইতে নতুন, মানে রাজনৈতিক দল হিসেবেও নতুন, আপনারা কনিষ্ঠ বটে সবচাইতে বেশি, এবং আপনাদের প্রতি জনগণের একটা অন্যরকম দৃষ্টি থাকে। যখনই সংসদে কথা বলছেন বা রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে আপনারা যুক্ত হচ্ছেন, সবাই একটু দেখতে চায় যে এনসিপির এই নেতাটা আসলে এখন কি করছেন, যেহেতু আপনারা সবচাইতে নতুন রাজনৈতিক দল। এই চাপটা বেশি অনুভূত হয় নাকি মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে না, রাজনীতি না করে আসলে ঠিক যেভাবে ছিলাম সেটাই হয়তো একটু বেশি আনন্দের জীবন ছিল? অনেস্টলি স্পিকিং যদি বলি আর কি, মানে আমার আসলে রাজনীতি করার খুব ইচ্ছা ছিল না। মানে যে দায়িত্ব এখন দেখতেছি, আমার কাছে মনে হয় আমার এলাকার মানুষ, আমি অনেস্টলি খুবই হৃদয় থেকে বলছি, আমার এলাকায় মানুষগুলোর কথা বলার আসলে লোক পার্লামেন্টে ছিল না। আমি উইথ ডিউ রেসপেক্ট অল দ্য পার্লামেন্ট মেম্বার যারা আমার এলাকা থেকে হয়েছে, আমার খুব ক্ষোভ ছিল যে আমরা উত্তরের যারা মানুষ, আমরা মনে হয় মানুষ নয়। কারণটা কি, আমাদের অঞ্চলের মানুষজন অনেক গরিব। আপনি উন্নয়ন বাজেট বলেন, সব দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে, অনেক মানে কারণ ইমাজিন, ইভেন স্কুল ঘুরে আসলাম কয়েকদিন আগে, বসার ব্রেঞ্চ নাই, অনেক স্টুডেন্ট হসপিটালের নিচে করতেছে, অনেক স্কুলে টিচার নাই। তো সেই জায়গা থেকে আমার কিন্তু খুবই, এবং বাইরে যখন মালয়েশিয়াতে পড়তাম 8 বছর, অনেক দিন বাইরে ঈদ করেছি, তখনও আমি অনেক মানে আনন্দ করতাম, কিন্তু তখনও আমার শখ ছিল আমি দেশেই ব্যাক করবো। এই একটা কাইন্ড অফ ইজম কাজ করতো আর কি।
সে জায়গা থেকে আমার দায়িত্ববোধটা আমার কাছে খুব বেশি মনে হয়। এখন দায়িত্ব পালন করার পর মনে হচ্ছে কি কষ্টে পড়লাম। আমি ইউনিভার্সিটি পড়তাম, বই পড়তাম নিয়মিত, আমি প্রচুর বই পড়তাম, আমি এখন বই খুলতে পারি না, মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে কী লাইফ লিড করতেছি। এবং তারপরে মানুষ গালি দেয়, আরে মনে হচ্ছে এমপি সাহেবরা দুনিয়ার এত মানে সব কিছু ভোগ করতেছে। আসলে 24/7 সেদিন মজা করে আমাদের মঈন সাহেব বলেছিল যে ওই জুতা সেলাই থেকে গাজীর পাট বা পুঁতি পাট সবগুলাই এমপির কাজ করতে হয়, রাত 2টা নাই 3টা নাই, কিন্তু তারপরেও আপনি খুবই খারাপ। ওনারা হয়তো জানে না, ওই জন্য হয়তো আমাদের পার্সপেক্টিভে দেখে না, বাট এই জায়গাটা মিস করে আমি শুধু বই পড়তে পছন্দ করতাম। তো সেটা আমি জানার চেয়ে বিষয় হলো ওনারা প্রত্যাশাটা করে বেশি, অনেক বেশি প্রত্যাশা করে বই পড়তে মিস করতাম। আমার ফ্যামিলির কথা বলে, আমার ওয়াইফ তো প্রচণ্ড রকম অভিযোগ দেয়। একবার শুধু বেরোতে পেরেছিলাম বাচ্চাদের নিয়ে, আর ছোটো থাকতে যেটা করতাম, আমাদের এলাকায় একটা ব্রিজ ছিল, ধরলা ব্রিজ, কুড়িগ্রামে। এইটাই যাওয়ার জায়গা, আসলে কোনো বিনোদনের পার্কও নেই কুড়িগ্রামে। এই যে আপনারা আসলে যেই কথাগুলো বলছেন যে বিনোদনের জায়গা নাই, ভালো মতন আসলে মানুষের শিক্ষার ব্যবস্থা সুযোগ এখনো ঠিক মতন করে ওঠে নাই বাংলাদেশে, যেগুলো আপনারা অনুভব করছেন, আমার মনে হলো আপনার কথা শুনে, এই অনুভবগুলোকে আসলে বাস্তবায়ন করার জন্য আপনারা এই মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ কিনা? না, প্রতিজ্ঞা মানে কি, আমি তো দায়িত্ব হিসাবে দেখি জিনিসটাকে। মানে এটা কি তো মানে রাজনীতিতে যেটা হয়, এটা বাংলাদেশের, সরি টু সে, এটা একটা ইনভেস্টমেন্ট মনে করতো আগে, যে আমি 2-5-10 কোটি টাকা ইনভেস্ট করে এমপি হব, দেন আমি এটাকে বার্গেন করে উঠাবো আর কি। বাট আমরা উই ডোন্ট সি দিস ফ্রম দ্যাট লেন, আমরা দেখি এটাকে পার্সপেক্টিভ অফ রেসপন্সিবিলিটি, আমার এলাকার মানুষগুলোকে আগাই নিয়ে আসতে হবে। সেই দায়িত্ব তো সেই নদীর পাড়ে যাইতাম ছোট থাকতে, যেটা আছে আমরা বুড়ি মারি বম ফুটাইতাম ছোট ছোট। এইটা ছিল খুব মানে সময়, ঈদের আগে, আজকে যেমন আজকের ঈদের আগে রাত, আমরা মনে করেন যে এই রাত হলেই সন্ধ্যার পরে পরে ওর বাসার সামনে গিয়ে টুস করে একটা বম ফুটে দৌড় চিল্লাই উঠে আসতাম আর কি। সো ইট ওয়াজ অ্যামেজিং, এক্স্যাক্টলি এইরকম ছিলাম। আর বন্ধু বান্ধবদের নিয়ে আসলে ঘোরার মতো, ইউনিভার্সিটি পড়ার পরে বাহিরে যাওয়ার একটা খুব ছিল। মালয়েশিয়া থাকতে আমরা বেশ না, আপনি একটু পড়তে ভালোবাসতেন এরকম, না হাইকিং করতাম, মানুষের সাথে প্রচুর মিশি আমি। তারপর আসলে যে দায়িত্ব এখন আপনাদের কাঁধে আছে, সেটাই আসলে আমরা চাই যে আপনারা সেই দায়িত্ব পালনের সামনের দিকে এগিয়ে যান। সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা, দিন শেষে আসলে আমি আপনাকে যতগুলো উপাধিতেই ভূষিত করি, আপনি একজন মা, আপনি একজন ডাক্তার, আপনি একজন রাজনীতিবিদ, আপনি হয়তো জনগণের কথা বলছেন, কিন্তু সব শেষে রাতে হয়তো নিশ্চয়ই গিয়ে বাড়িতে গিয়ে ফিরে আপনার সন্তানকে আপনার সবার আগে প্রয়োজন হয়। ওই জায়গাটাতে একটু জানতে চাই, তাকে আসলে কতখানি সময় দিতে হচ্ছে, তাকে মিস করেন কিনা? আমার ছেলেটা না ইউজ টু হয়ে গেছে, এবং তাকে নিয়ে তো আমার নির্বাচন করা হয়েছে। তো সে স্লোগান দিতে জানে, সে খালেদা জিয়া বলতে পারে, এবং খালেদা জিয়াকে মা বলে ডাকে সে। এটা কিন্তু আমরা কেউ শিখিয়ে দিইনি। এবং তার মধ্যে যে এমপি প্রার্থী, নির্বাচন, এমপি হবে, এই কথাগুলো তার কিন্তু 2 বছর এখনো হয়নি, কিন্তু সে এটা বলা শিখে গেছে। তো এবং সে জানে যে তার মা প্রতিদিন বের হবে এবং একটা সময় পর আসবে। যখনই কলিং বেলটা দেই, সে বুঝে যে তার মা আসছে। এবং দিন শেষে যেটা কি, মানে আমি সারাদিন অনেক কাজ করে যখন বাড়ি ফিরি, ওর চেহারাটা দেখলে মনে হয় কি যে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, এবং নতুনভাবে নিজেকে আবার আরেকটা দিনের জন্য তৈরি করি। আর যেটা হচ্ছে যে আমি যেহেতু ডক্টর এবং পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করেছি আলহামদুলিল্লাহ, সো আমারও ভাইয়ের মতনই মানে প্রচণ্ড পড়তে ভালো লাগে, এবং আমি পড়তে খুব পছন্দ করি। স্টিল এত ব্যস্ততার মাঝে আমার মনে হয় যে আমি পড়াশোনা করব, এবং আমি যখন বই খুলে পড়ি। আপনার বড় হওয়াটা তো একটু অন্যরকম, অন্তত বাকি দুজনের চাইতে তো একটু অন্যরকম, কারণ আপনি তো রাজনীতির মধ্যেই বেড়ে উঠেছেন, আপনি তো পুরো সময়টাতে জুড়েই রাজনীতিকে দেখেই বড় হয়েছি। এবং এই রাজনীতির মধ্য দিয়ে কিন্তু আমার অনেক সাফারিংসও আছে। যেমন আমি 18 এর নির্বাচনের পরে আমি একটা মেডিকেল কলেজের লেকচারার ছিলাম। এই নির্বাচনেও তো আপনাকে যথেষ্ট কাঠখড় পোহাতে হয়েছে। হ্যাঁ, অনেক সাফারিং আমার নির্বাচনী প্রচারণার সময় আপনাকে নানানভাবে আসলে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে। আমি লেভেল প্লেইং ফিল্ডটা প্রপারলি, নারী হিসেবে কি আসলে কখনো মনে হয়েছে যে এখনো এই 2026 সালে এসে দাঁড়িয়েও নারীরা আসলে বাংলাদেশে এখনো সুষ্ঠুভাবে রাজনীতিটা করতে পারছেন কিনা? না, এখানে কিছুটা প্রতিবন্ধকতা আছে। কারণ একটা প্রথমত হচ্ছে আমার বয়স কম, দ্বিতীয়ত আমি একজন নারী। সুতরাং যে মানে একটা নেতা বা একটা পুরুষ মানুষ সবসময় নারীদেরকে কেন জানি মনে করে যে এরা হয়তো বা আপ টু দ্য মার্ক যেতে পারবে না। হ্যাঁ, হতে পারে যে হ্যাঁ, এদের ফ্যামিলি দেখতে হয়, এদের সংসার সামলাতে হয়, বাচ্চা কাচ্চা মানুষ করতে হয়, কিন্তু এর বাইরেও যে আমরা বাইরে অবদান রাখছি, এটা অনেকেই হয়তো বা আমাদেরকে একটু ছোট চোখে দেখে। এবং আমি শুধু এই সেক্টরটা না, সেটা মেডিকেল সেক্টর হোক, যে কোনো সেক্টরেই নারীদেরকে কেন জানি একটু হেয় প্রতিপন্ন করা হয়। তো সেই প্রতিবন্ধকতা দূর করে আমি সেটা
প্রমাণ করে দিতে চাই যে মেয়েরা যে কোনো সেক্টরেই পারে। আমার যখন 18-এ জবটা চলে গেল, জোরপূর্বক রিজাইন দেওয়ানো হলো এবং আমার মোবাইল ফোন জব্দ করা হলো, ঠিক তার 2 মাস পরেই আমার হচ্ছে মেম্বার অফ রয়্যাল কলেজ অফ সার্জন, যেটা এমআরসিএস আমি কমপ্লিট করেছি ইংল্যান্ড থেকে, সেই পরীক্ষাটা ছিল। তো আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু তারপরও আমি পড়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ ফার্স্ট অ্যাটেম্পটে আমি পাশও করেছি। একই বছর আমি আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউটে গাইনি অ্যান্ড অবস্টেটিক্সে চান্স পেয়েছি, কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়া দেখে আমার ফ্যামিলি সাপোর্ট করলো না। তো এটা একটা নানান পলিটিক্যাল সময় নানান রকম প্রতিবন্ধকতা পার করে আপনাদেরকে এই পর্যায়ে আসতে হয়েছে। এবং রাজনীতির মাঠেও আসলে আমরা শুনেছি যে নানান সময় বলা হয়েছে যে ওরা এত ছোট, ওরা আসলে কি বুঝবে। হ্যাঁ। কিন্তু আমরা আসলে সেই ধারণাটাকেই পরিবর্তন করতে চাই। আমরা চাই যে আপনাদের মতন কনিষ্ঠ যারা রাজনীতিবিদ আছেন, আপনাদের নতুনদের নতুন ভাবনা ধরেই আসলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। ঈদের ঠিক আগের দিন এত ব্যস্ততম সময়ে আপনারা তিনজন আমাদেরকে সময় দিয়েছেন, ডিবিসিকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আরো একবার ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত ঈদের এই বিশেষ আয়োজন থেকে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।